যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তখন সুদর্শনজি একটা সুন্দর কথা বলেছিলেন, মানে ওই কথাটাই এখন আপনি যে কথাগুলো তুললেন সেক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে কিছু মানুষ ভাবে, মানে উনি কথাটা খুব সুন্দরভাবে বলেছিলেন যে কিছু মানুষ ভাবে যে আমরা ইতিহাসের গতি নিয়ন্ত্রণ করব, কিন্তু ইতিহাস তার নিজের পথ নিজেই বেছে নেয়। ঠিক এই ঘটনাটাই হচ্ছে। এই যে এর আগে এরিয়ান ইনোভেশন থিওরি, আর তার আগে তারপরে দানিকান থিওরি। তাই দানিকান থিওরিও দেখবেন এখন না ম্যারে হয়ে গেছে, মানে এখন আর এটা নিয়ে কেউ খুব একটা বেশি ভাবছে না। কারণ হলিউড মুভি টুভি এটা বেশ ভালো স্পাইসি। এরপরে যেটা হয়ে গেছে এখন দেখবেন আরও দুটো থিওরি নিয়ে সারা পৃথিবী এখন মাথা গামিয়েছে। সেটা একটা হচ্ছে টাইম ট্রাভেল, আরেকটা হচ্ছে মাল্টিভার্স থিওরি। এবার মাল্টিভার্স থিওরি এসে গিয়ে ওদের এই এলিয়েন থিওরিকে একদম মাঠে মেরে দিয়েছে। কেন মেরে দিয়েছে? এবার দেখছে, যখন দেখছে যে এই এলিয়েন ইনোভেশন থিওরির থেকে অনেক বেশি উন্নত হচ্ছে মাল্টিভার্স থিওরি, আরও হাইফাই, আরও অন্যরকম করে, এবং তার মধ্যে দেখছে ভারতবর্ষ, ভারতীয় চিন্তন, ভারতীয় শাস্ত্র একদম ডিপলি আছে তার ভিতরে। এইটা থেকে ওরা চমকে গেছে এবং ওদের না বলতেই বন্ধ হয়ে গেছে। আর ওরা এইদিকে দেবতা গ্রহান্তর টোয়ান্তর, তার কারণ হচ্ছে, এবার আপনি বলবেন যে এটা আপনি কোথায়, আমরা একটা উদাহরণ আমাদের ভাগবত পুরাণেই আছে। ভাগবত পুরাণেই আছে যে মহাভারতের পরে, মানে মহাভারত যুদ্ধ মিটে যাওয়ারও কিন্তু প্রায় যা বলা কমসে কম 100 বছর শাসন করেছিলেন। তারপরে সব আস্তে আস্তে ওই ইয়ের পথে চলে যান যুধিষ্ঠির সবাই, পঞ্চপাণ্ডব এবং শ্রীকৃষ্ণ তারপরে দেহ রাখেন। কিন্তু এই সময়টা এটা বলছি, শ্রীকৃষ্ণ তখনও দেহ রাখেননি, তখন উনি দাপিয়ে রাজত্ব করছেন দ্বারকাতে। তো উনি দ্বারকায় একদিন শ্রীকৃষ্ণের সঙ্গে প্রজাপিতা ব্রহ্মাদেব দেখা করতে গেছেন। দেখা করতে দ্বাররক্ষী উনি তো গেছেন, গিয়ে দ্বাররক্ষী বলেছেন যে শ্রীকৃষ্ণ বলো ব্রহ্মা এসছে। তখন দ্বাররক্ষী বলে দাঁড়ান, আমি গিয়ে বলছি। তো দ্বাররক্ষী গিয়ে শ্রীকৃষ্ণকে বলতেই শ্রীকৃষ্ণ বলছে যে কোন ব্রহ্মা এসছে। তখন এবার দ্বাররক্ষী গেছে, গিয়ে ব্রহ্মদেবকে বলেছেন যে উনি জিজ্ঞেস করছেন আপনি কোন ব্রহ্মা। বলছে কি, আমি কোন ব্রহ্মা? এই জগতে তো একটাই ব্রহ্মা, আবার ব্রহ্মা আবার কটা হয়? তখন শ্রীকৃষ্ণ আচ্ছা আবার গেছে দ্বাররক্ষী, বলছে উনি তো এই কথা বলছেন, ব্রহ্মা আবার কটা হয়? বলছে ঠিক আছে, তাহলে ওনাকে ডাকো। এবার ব্রহ্মাদেবকে ডেকেছেন, ডেকে উনি শ্রীকৃষ্ণ একটা ঘরে বসে আছেন আর মিটিমিটি হাসছেন। দেখছেন তার পাশে জুড়ে আছে কয়েক হাজার ব্রহ্মা। বলছে সে এক অঙ্গুলি সমান থেকে শুরু করে পাহাড় সমান সাইজের ব্রহ্মা, মানে কয়েক হাজার ব্রহ্মা। কারো 10টা মাথা, ওনার তো 3টে, আমাদের কারো 5 মাথা, কারো 10 মাথা, কারো হাজার সহস্র মাথা, এবং বিভিন্ন রূপ, বিভিন্ন আকৃতি, হাজার কয়েক হাজার। এই দেখে তো ব্রহ্মদেব পুরো ঘাবড়ে গেছে, বাপরে কী ব্যাপার। তখন কৃষ্ণ হাসছেন, মুটি হাসছেন। কৃষ্ণ যাচ্ছে, তারপরে গিয়ে বলছেন যে বুঝেছেন যে এটা ওনার, উনি বলছেন ওটা ওনার মায়া। না বুঝেছি, তোমারই মায়া প্রভু, আমাকে ক্ষমা করো, তুমি আমার অহংকার। বলে না না না, আমি কোনো মায়া না, আমি বাস্তবটা দেখাতেই চেয়েছি। আপনার মতো ব্রহ্মা, আপনি তো একটা জগতের ব্রহ্মা, এরকম কোটি কোটি জগৎ আছে, কোটি কোটি ব্রহ্মা আছে। আপনার যে ধারণাটা ভুল, যা এই জগতে আপনি একা নন, এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, কোটি কোটি জগৎ আছে, আর কোটি কোটি ব্রহ্মা আছে। এই তো আপনি কিছু নমুনা দেখছেন, কিছুই না। যা জগৎ টোটাল যা জগতে যা আছে তার আপনি একাংশও দেখছেন না। তখন ব্রহ্মা তখন বুঝলেন, উনি ক্ষমা চাইলেন। তার মানে এলিয়েন তো থাকতেই পারে। বলছে এই মাল্টিভার্স থিওরির কাছে এলিয়েনটা খুব সাধারণ ব্যাপার। এলিয়েন থাকতে অন্য গ্রহে একটা প্রাণী আমাদের থেকে উন্নত থাকতেই পারে, অনুন্নত থাকতে পারে, কিন্তু যেখানে আমাদেরই প্যারালাল আরও পৃথিবী আছে, কয়েক লক্ষ কয়েক কোটি আছে। মানে এখন নতুন একটা থিওরিতে বলছে যে এই যে রামায়ণ, আমরা কি জানি মতান্তরে, মানে আমরা যদি ব্রিটিশ কনসেপ্টে যাই তাহলে 5 থেকে 6 হাজার বছর আগে রামায়ণ, আর যদি এরপরে জার্মান কনসেপ্টে নতুন যে গবেষণা পিটার ভন বহলেন অর্থাৎ N14 থিওরিতে যাই তাহলে 12 থেকে 14 হাজার বছর আগে রামায়ণ।
তা সেই অর্থাৎ আমি ধরে নিলাম তর্কের খাতিরে অত 12-14 হলে আবার ইউরোপিয়ানদের মানে বানানোর লাগাতে হয়, ওদের সহ্য হয় না। আর আমি একটু কমই বলছি, 5-7 হাজার বছর আগে রামায়ণ। তা 5-7 হাজার বছর আগে রামায়ণ হয়, আমাদের পৃথিবীতে 5-7 বছর আগে রামায়ণ ঘটে গেছে। তো আপনি কি জানেন, আপনি অ্যাকর্ডিং টু মাল্টিভার্স থিওরি এরকম এই রামায়ণ এখনো ঘটছে কোনো না কোনো গ্রহে, যার সংখ্যা কয়েক হাজার আছে। এরকম বহু গ্রহ আছে এখন যেখানে এখন রামায়ণের ঘটনা ঘটছে, সেখানে রাম সবে জন্ম নিয়েছে বা রাম যুদ্ধ করছে, এক একটা স্টেজে মানে বলছে এক একটা গ্রহ এক একটা টাইম জোনে আছে, এক একটা জগৎ এক একটা টাইম জোন। এই জগৎটা হয়তো আমাদের থেকে 200 বছর পিছিয়ে, আবার ওই জগৎটা আমাদের থেকে 500 বছর এগিয়ে, কিন্তু সবই পৃথিবীর মতো। আপনিও আছেন, আমিও আছি। কেউ তানিয়া সেনগুপ্ত আপনার থেকে 100 বছর এগিয়ে কি 100 বছর পিছিয়ে, কিন্তু আপনি আছেন। আপনি অন্তত আরও 1 লক্ষ গ্রহে আছেন। এবার বলুন আপনি কি, তাতে আপনার অ্যালিয়েন থাকলো কি না থাকলো, কোন ঘোড়ার ডিম কোন কি যায় আসবে? আমরাই তো আছে, ওরা একটা এলিয়েন নিয়ে বলছে। এই জন্যই আমাদের ধর্মে বলা হয়েছে সময়ই ঈশ্বর। হ্যাঁ, একদম সময় সবচাইতে বলবান। এখানে তুলসীদাসের একটা ছোট্ট একটা কথা আমি বলে দিচ্ছি, একটা দোহা। হ্যাঁ, তুলসী নরকা ক্যা করে, সময় বড়া বলবান, ভিलन লুটি গোপিকা वही अर्जुन वही बाण। মানে অর্জুন যখন দ্বারকা নগরী ডুবে যাওয়ার পরে অর্জুন যখন সেখানকার গোপীদের নিয়ে ফিরে আসছিলেন নিজেদের রাজ্যে, তখন ভীল সম্প্রদায় গান্ডীবধারী অর্জুনকে আক্রমণ করলো এবং অর্জুনের চোখের সামনে সমস্ত কিছু লুটেপুটে নিয়ে বেরিয়ে চলে গেল, এবং অর্জুনের হাতের গান্ডীব অর্জুন আর তুলতে পারেননি। তো সেই তো অর্জুন, সে একটা সময় সবচাইতে শক্তিশালী ছিল, এখন সে নির্বল। তার মানে টাইম জোন, এই জন্য বলা হয় যে এখন এমনকি আমাদের দেখুন রামায়ণের শেষ অধ্যায়ের দিকে আছে যে শ্রীরামচন্দ্র যখন যুদ্ধ হয়ে যাওয়ার পর উনি অন্তত 1000 বছর নাকি পৃথিবী শাসন করেছেন। যাই হোক, মতান্তরে আমি যদি অত বছর মানুষ বাঁচে না, মানে এখনকার বললে অনেকে কষ্ট হবে, বুকের বাঁ দিকে যাদের চিনচিন করে পাখি পাখি করে তাদের কষ্ট হয় এসব কথা শুনলে। যাই হোক, তারা বিশ্বাস করতে কষ্ট হয় যে আমাদের দেশের লোক এত বছর বাঁচতে পারে। তো যাই হোক, ঠিক আছে, ওদের কথা 100 বছর ধরুন বেঁচে ছিল। এইবার কি হয়েছে শেষে, এবার কল্কি এসে হাজির হয়েছে, এসে রামের গুরুর সঙ্গে বিশ্বামিত্রের সঙ্গে দেখা করেছে যে আমি তো আসতে পারছি না, কারণ হনুমান এসে, এই তো কাল হরণকারী, এ থাকলে তো আমি তো আসতে পারছি না। হ্যাঁ, সরি, কল্কি না, তবে দাপর এর পরের যুগটা আসবে, সে দাপর আসতে পারছে না। তা তখন বলে হনুমানকে সরাও। তা হনুমানকে সরানোর জন্য রাম কি করলেন, ওনারই রাজসভার একটা ছোট্ট ফুটোর মধ্যে ওনার আংটিটা ফেলে দিলেন। এবার হনুমানকে বলে, দেখো তো আমার আংটিটা নয় ফুটোর মধ্যে ঢুকে কোথায় বোধহয় গর্তে ঢুকে গেছে, তুমি একটু বলে, হ্যাঁ আপনি যা বলবেন প্রভু তাই হবে বলে জয় শ্রীরাম করে তো ফুটো দিয়ে, ও তো ক্ষুদ্র হতে পারতো, ঢুকে তো দেখছে ঢুকছে পাতাল লোকে পৌঁছে গেছে। পাতাল লোকে গিয়ে দেখছে যে ওখানে স্বয়ং পাতালেশ্বর তিনি বসে আছেন এবং বলছে কী চাই, বলছে আমার প্রভুর এরকম আংটি এখানে হারিয়ে গেছে, আমি সে আংটি নিতে এসেছি। বলছি দেখো তো ওইখানে একটা আছে, কিছু আংটি রাখা আছে, দেখো খুঁজে পাও কিনা। গিয়ে দেখছে যে সে আংটির পাহাড়, সে কোটি কোটি আংটি। এবার গিয়ে দেখছে সব আংটি একরকম দেখতে, তো মহা মুশকিল। এইবার যাই হোক, তখন তো যদি এইটা তারপর ফিরে এসে বলছে যে কী ব্যাপার, আমার তো প্রভুর মতো আংটি দেখছি কোটি কোটি এরকম হয়ে আছে, এরকম পাহাড় হয়ে আছে, আমি কি করে বুঝবো কোনটা? বলে যেটা নেবে সেটাই তোমার প্রভু, তুমি ভক্তি বিশ্বাসে যেটা নিয়ে চলে যাও। বলছে সে কি, সে আবার হয় কি নেই, এরকমভাবে সম্ভব নাকি? বলে হ্যাঁ হয়, তাই তো হয়ে আসছে। বলছে এরকম তোমার মতন কোটি কোটি বার শ্রীরামচন্দ্র লঙ্কায় গেছিলেন, যুদ্ধ করেছিলেন, যুদ্ধে জিতছেন, উনি জগতে এখনও ঘটছে এটা। আর কোটি কোটি বার উনি দাপর আটকে যাচ্ছে, তুমিই গিয়ে আটকাচ্ছ দাপরকে, আর উনি ফুটোতে ফেলে দিচ্ছেন, সেই আংটি পাতালে এসে পড়ছে, তারপরে একজন হনুমান এসে আবার এই আংটি উদ্ধার করতে আসছে। এইটা কোটি কোটি বার হয়ে চলেছে এই জগৎ জুড়ে, এই কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ে কোটি কোটি বার হয়ে চলেছে। তখন হনুমান ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। তার মানে এটাও দেখুন একটা মাল্টিভার্স থিওরির এটা একই সঙ্গে ইঙ্গিত। এবং ওই চক্রবাত পরিবর্তনতে আমরা বলি না, সেটা টাইমের খেলা, যেটা আপনি বললেন। তাই আমাদের যেখানে এই দানিকেন এদের এই একটা এলিয়েন করতে গিয়ে 300 বই লিখে সারা পৃথিবী হই, আর আমাদের বেদ বেদান্ত উপনিষদ মহাভারত রামায়ণ কবে এইসব কথা তার কাব্যে তার গল্পে কোথায় কি বলে টলে দিয়ে গেছে। ঠিক আছে, এবার
এইবার মুশকিলে পড়ে গেছে এরা দেখছে এখন তো এলিয়েন থিওরি দিয়েও আর আটকানো যাবে না, যার জন্য দেখবেন এখন দানিকনের বই আর সেরকম বিক্রি নেই, না 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 না, সে ভাটা পড়ে গেছে। মানে একসময় আমি দেখেছি 90-এর দশক অব্দি হই হই, মানে দানিকেন আমি তো বলছি আমি 8-10টা ভলিউম প্রায় মুখস্থ করে ফেলেছিলাম। হ্যাঁ, এবং অজিত দত্তকে আর পাইনি, কারণ উনি তো মানে তারপরের যে ভদ্রলোকের নাম, তার সঙ্গে আমি দেখা করেছিলাম বইমেলায়, আর তিনি বলেছিলেন হ্যাঁ তুমি দরকার হলে দানিকেনের আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দেবো, তুমি চিঠি লিখতে পারো। তা আমি আর লিখিনি, তবে শুনেছি উনি নাকি চিঠি লিখলে ভারতবর্ষ থেকে উনি তার উত্তর দেন। উনি এমনি খুব জেন্টেলম্যান, এসব ব্যাপারে খুব ভদ্র। তো যাই হোক, কিন্তু এইটা অ্যাকচুয়ালি বলছি এই যে দেবতা গ্রহান্তরের মানুষ, এই থিওরিটাও কিন্তু এরিয়ান ইনোভেশন থিওরির মতো একটা চক্রান্ত, যেটা ইউরোপিয়ানদের মস্তিষ্ক পোষিত। দানিকন সাহেবও তো একটা নোবেল কজে, কিন্তু সেটাকে মার্কেটিংটা এমনভাবে করা হয়েছে, ও তার মানে এরিয়ান না এলিয়েন, মানে আমরা ইউরোপিয়ানরা হচ্ছে এলিয়েন, এবং এলিয়েন বলেই আমরা পৃথিবী শাসন করছি, আর তোমরা এই পৃথিবীর আদিবাসী বইপড় বলেই তোমরা আমাদের কাছে পরাধীন, আমাদের দাস। এই ন্যারেটিভটা তৈরি করার জন্যই দানিকেনকে ওরা কিন্তু বাধা দেয়নি। দানিকেনের থিওরি প্রথম দিকে যারা বাধা দিয়েছিল, চার্চ খুব বাধা দিয়েছিল, ক্যাথলিক খ্রিস্টানরা আর কিছু গোড়া মুসলমান যারা, এবং এমনকি একসময় গোড়া হিন্দুরাও তারা আপত্তি করেছিল এটা নিয়ে। কিন্তু পরবর্তীকালে দেখা গেলো সেই ক্যাথলিকরা এবং তারা কেউ পিছন থেকে করে, তার কারণ হচ্ছে একটা হচ্ছে ইন্ডিয়া, কারণ ভারতবর্ষের যে উত্থান হবে ওটা বুঝতে পারছিল অনেকদিন ধরেই, যে ভারত একটা যেভাবেই হোক, সেটা আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে বলছি না, ভারতের যে একটা উন্নতি হচ্ছে এবং উঠছে, মানুষ জাগরণ হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো রাস্তা নেই। তো সেটাকে যেভাবেই হোক ধামাচাপা দিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, অবদমন করার জন্য প্রথমে 200 বছর ধরে এই এরিয়ান ইনোভেশন থিওরি, এখন এলিয়েন থিওরি, এইবার দেখবেন এরপরে হয়তো মাল্টিভার্স থিওরিতেও কিছু ওরা চেষ্টা করবে, কিন্তু করে লাভ হবে না। মানে ওরা পারছে না, চেষ্টা করছে, যেটা হচ্ছে ওরা যখন করতে গিয়ে দেখছে তারপরে থটটা ইন্ডিয়া অনেক হাজার বছর আগে ওটা করে রেখে দিয়েছে, এইখানে ওরা প্রয়োজন মুশকিল। তো যাই হোক, এর সঙ্গে দানিকেন বাবুর আমার ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে কোনো শত্রুতা নেই, কারণ উনি সত্যিকারই প্রচুর গবেষণা, প্রচুর পরিশ্রম করে বইগুলো লিখেছেন। বইগুলো আপনারাও পড়তে পারেন, সত্যিকারই খুব মনোগ্রাহী। অন্তত বাংলাটাই পড়বেন অজিত দত্তর বইটা। হ্যাঁ, অজিত দত্ত দেবতা কি গ্রহান্তরের মানুষ, তারপরেই হচ্ছে বীজ ও মহাবিশ্ব, হ্যাঁ, যার বাংলা হচ্ছে আসুসাত কাসমস, মানে হচ্ছে বীজ ও মহাবিশ্ব। তারপরে দেবতা কি পৃথিবীর গোধূলি বেলা না কিরকম একটা আছে, এরকম প্রায় গোটা 12-14 বই ভলিউম আছে বোধহয়, এখন বোধহয় আরও ছাড়িয়ে গেছে। বইগুলো পড়তে পারেন, খুবই মনোগ্রাহী, খারাপ লাগবে না। এবং দানিকেন সাহেব যেগুলো বলছে আমি মোর দ্যান 70% বিশ্বাস করি, ঘটনাগুলো সত্যি। মানে মিশরের পিরামিড, মিশরের সভ্যতার ওই খুপু টুপু এরা বানায়নি, বানিয়েছিল তাদের থেকে অনেক উন্নত এক্সট্রা টেরিস্ট্রিয়াল বিইং হোক, আর মাল্টিভার্স থেকে কেউ আসুক। এবং মাল্টিভার্স থেকে আরেকটা মজা বলছে, কারণ এই যে আমাদের জ্ঞানগঞ্জ বলা হয়, ওরা আমাদের কি জ্ঞানগঞ্জটা হয়তো আমাদের কি আউটার প্ল্যানেটারি সিস্টেম কি বলবে, আমাদের এই জ্ঞানগঞ্জ বলুন, এই যে সাধুদের যে জায়গাগুলো আমাদের সপ্তঋষি ভূমি বলা হয়, এই হিমালয়ে আছে, তো এগুলো হচ্ছে বলা হয় যে এগুলো স্পেস পোর্টাল, এগুলো আর কিছু না। মানে ওখানে গেলে এক নিমেষের মধ্যে স্লিপ করে আরেকটা ব্রহ্মাণ্ডে চলে বা অন্য একটা আউটার স্পেসে চলে যাওয়া যায়, কিন্তু সেটা সবাই আপনি পারবো না, কারণ আপনি গেলে তো আলোর গতিতে আমাদের শরীর আর থাকবে না, কারণ এটা তো আইনস্টাইনের থিওরিতে যে আমরা যদি লাইটের স্পিড অফ লাইটে আপনার শরীর চলে, বস্তু চলে, সেটা তখন লাইট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, তার কোনো মাস থাকে না। তার মানে আপনি যদি যাই, পৌঁছে যাবো, ফিরতে আর পারবো না, বা আমরা মানুষই আর থাকবো না। কিন্তু যারা সাধক শরীর, যারা যোগী, তাদের কিন্তু স্পিড অফ লাইটের পরেও তাদের শরীর থাকে, এইখানে তাদের সঙ্গে আমাদের তফাৎ, যার জন্য তারা অন্য গ্যালাক্সিতে অন্য জায়গায় চলে গিয়েও ফিরে চলে আসে, সব দেখে চলে আসে। এর জন্যই ভারতীয় সাধকরা হাজার হাজার বছর ধরে সাধনা করে, এই জন্যই তারা শরীরটাকে ওইভাবেই তৈরি করে যে তারা আলোর গতিতে, তার থেকেও গতিতে কোথাও গিয়ে অন্য ব্রহ্মাণ্ডে গিয়ে তারা সব জ্ঞান আহরণ করে এসে সেটাই পৃথিবীর লোককে বলে যে তোমরা এই যে তারা ভবিষ্যৎবাণী করে, এই যে আমাদের মনুসংহিতা কত হাজার বছর আগে বলে দিয়ে আছে তোমাদের এই করা উচিত, এই আমাদের মনুকে তো গালাগালি দিয়ে, আমাদের জাতা কুচ্ছা করে, আমাদের দেশে বিশেষ করে মার্কসিস্টরা এবং ইউরোপিয়ানরা জাতা বলেছে, কিন্তু ফিজিতে তার একদম হাইকোর্টের এবং পার্লামেন্টের বাইরেই ঋষি মনুর একদম স্ট্যাচু আছে, এবং নিচে লেখা আছে ঋষি মনু ইজ দ্য ফার্স্ট ল গিভার অফ ম্যানকাইন্ড, স্পষ্ট লেখা আছে ফার্স্ট ল গিভার অফ ম্যানকাইন্ড, ঋষি মনু, এটা কিন্তু ফিজিতে লেখা আছে এটা।
তো এখন ঘটনা হচ্ছে যে আমাদের দেশে এই জন্য দানিকেন থিওরি আবার বলছে যারা মনুসংহিতা নিয়ে বলে তারা তো বেশিরভাগ পাতা উল্টে দেখেছি না কোন বইটা কেমন দেখতে কেন আর একটা কথা আমার যেটা বলার কথা, যারা কিনা ধর্মে বিশ্বাস করে না সেই সম্প্রদায়টিকে একটি কথা বলার রয়েছে, ভাই তোমরা তো কোনোদিন গীতা বিক্রি করো না, তোমরা ওই মনুসংহিতা কেন বিক্রি করো ভাই? তোমাদের স্টলে গেলে তো কেবলমাত্র মনুসংহিতা দেখি, কোথায় গীতা তো দেখি না। সেই মনুসংহিতা সেটা আবার বিকৃত, ওরা এডিটেড, ওরা সেটাকে লিখিয়ে নিয়েছে, সেটা একটাও কিন্তু সেটা অরিজিনালে কিন্তু নেই। ওরা ওদের মতো করে মনুসংহিতা করে, যেমন ওরা ওদের মতো করে আমাদের ইতিহাসগুলো বলে, ওরা ওদের মতো করে আমাদের শাস্ত্র ব্যাখ্যা করে, ঠিক ওদের মতো করে মনুসংহিতা লেখা আছে। ওরা দেখবেন ওদের রাইটার ওদেরই দর্শনে বিশ্বাসী কেউ একজন লিখে দিয়েছে, হ্যাঁ লিখে দিয়েছে, ও মনু মানে এই, মানে ব্যাপারটাকে ওরা খুব ইজি মনে করে, ব্যাপারটা তা নয়। যেরকম এই দানিকেন সাহেব শেষে বুঝে গিয়ে উনি হোঁচট খেয়ে চুপ হয়ে গেছেন, এখন আর উনি বেশি হম্বিতম্বি করেন না। উনি যখন এই মাল্টিভার্স থিওরি ভারতবর্ষের অ্যাকচুয়ালি সভ্যতার গভীরে ঢোকেন, বাবা এ তো সাংঘাতিক জিনিস, এই যে কোণারকের মন্দির, এই যে কি সাংঘাতিক, 7টা ডাইমেনশন থেকে 7 রকম লাগে এবং তার যেখানেই যান সূর্য আলো সেখানে গিয়ে পড়ে, সাংঘাতিক মানে এগুলো। এবং কোণারক মন্দির কেন তৈরি হয়েছিল, মিশরের পিরামিড তো ছেড়ে দিন, তো অনেক দূরের ব্যাপার, এখনো পর্যন্ত এটা কেউ ঠিক করে বলতে পারেনি যে কোণারক মন্দিরটা আদৌ কবে তৈরি হয়েছে এবং ওটা কিভাবে কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল। মানে একটা দেখবেন গল্প বলে দেওয়া হয়, উড়িষ্যার কোন রাজবংশ একটা অভিশাপ এসব বলা হয়, আর একটা বলা হয় লাইট হাউস, কিন্তু এটা ঢোপে টেকে না। মানে ওর স্থাপত্য শৈলী, ওর ভিতর যা আর্কিটেকচারাল আছে, এই যেগুলো বলা হয় গল্প, এগুলো সব গল্প কাহিনী, পরবর্তীকালে ব্রিটিশরা এরা এগুলো সব রচনা করেছিল। অ্যাকচুয়ালি কোণারক মন্দির বা তার অ্যাকচুয়ালি কী রহস্য, কী উদ্দেশ্য তৈরি হয়েছিল এখনও আমরা জানি না ভারতীয়রা, এটা তো ভবিষ্যতে জানবো। তেমনি আপনি যে সাউথের মন্দির বলছিলেন, এই যে মীনাক্ষী মন্দির, এই যে আপনার যত এই তিরুপতি মন্দির, এই যে সাউথের যে মীনাক্ষী মন্দির আছে, মাদুরাই যে টেম্পল আছে, ওর যে কারুকার্য, ওর যে স্থাপত্য শৈলী তো অদ্ভুত, ভাবা যায় না। হ্যাঁ, কিভাবে অত বছর আগে ওইগুলো করেছিল। ওই যে যেমন একটি মন্দির আছে যে বছরের একটা দিনেই ওই মন্দিরের একটি গর্ভগৃহতে গিয়ে আলোটা গিয়ে পড়ে, সেই যে দেব মূর্তির কাছে, সেটা সাউথেরই মন্দিরটা, আমি মনে পড়ছে না, একটা মন্দির আছে, তো সেটা কি আজকে সে আজ থেকে 1000-1500 বছর আগে তৈরি হয়েছে মন্দির। এবার আমি একটা মজার কথা বলি, এটা হয়তো অনেকে জানেন, কারণ কেটে এসছে, রামের মাথায় সূর্য তিলক হয়, এটা দেখেছেন তো, অযোধ্যার রামের মাথায় সূর্য তিলক হচ্ছে। তো যখন আমার এক মানে একটুখানি আমি বলেই দিচ্ছি, তিনি একটু ওই সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী, সেই পার্টিকেই উনি করেন। উনি বলছেন যে কোনো কেউ পারবে, একটা বাচ্চাও করে দিতে পারবে, বেশ। তো সূর্য তিলকের যে ব্যাপারটা, সেটা কপি করতে গিয়েছিল স্বয়ং বিদেশের ইসকন মন্দিরে, জানেন তো, তিলকের কপালের বদলে মুখে এসে তিলক পুড়িয়ে দিয়েছিল। এত কিছু করবার পরেও আমরা তো সব কিছু দেখে দেখে করেছি, হ্যাঁ, আর ওরা সেটাকে ইচ্ছা করে পাকামি করতে গিয়ে ব্যাস কৃষ্ণের ঠোঁট পুড়িয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, ওগুলো হয় আর কি ব্যাপারগুলো, ওরা ওই বাদরের মতো নকল করা বলে না, ওই বাদরের মতো নকল তাজমহল করতে গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল করে ফেলেছে, এই হচ্ছে ঘটনা। তা যাই হোক, তা দানিকেন সাহেবের আমি বলছি বইগুলো কিন্তু খুবই চিত্তাকর্ষক এবং কল্পবিজ্ঞানের বই হিসেবেই পড়বেন। হ্যাঁ, এগুলো গল্পের বই হিসাবে সুন্দর, ভালো লাগবে, মানে সায়েন্স ফিকশন স্টোরি, যে যার উপর এটা ঠিক ওনার কৃতিত্ব হচ্ছে, ওনার থিওরির উপর বেস করে হলিউডে অন্তত 100খানার ওপরে কিন্তু ব্লকবাস্টার মুভি দিয়েছে আমাদের, এবং যেগুলো পৃথিবীর মানুষকে ভাবিয়েছে নতুন করে। এবং তারপরে একটা নতুন এই যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, এলিয়েন, পৃথিবীর যা কিছু তৈরি হচ্ছে এলিয়েনরা, আর ওরা একটা অদ্ভুত দেখবেন যুক্তি করে, বলে এলিয়েন স্পেসশিপ, ওরা বলে যে ইউএফও বলে, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, ইউএফও। এই ইউএফও নাকি সব আমেরিকাতেই নামে, দেখবেন সব স্টোরিতে সিনেমা যত হয়েছে সব আমেরিকাতে গিয়ে নামে, কতগুলো জায়গা আছে ওদের, আলাস্কা ওইখানে গিয়ে এরিয়া, আর ওদের একটা এরিয়া 51 আছে। এটা যুক্তির পক্ষ সমর্থনেরা বলে যে যেহেতু আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ মানব সভ্যতার এই মুহূর্তে, সেই জন্য এলিয়ানরা ওখানে নামে। আচ্ছা, এলিয়ানরা ওরা নিজেরাই বলে, কীরকম পরস্পর বিরোধী দেখুন এদের কথাবার্তা, নিজেরাই বলে যে যেই এলিয়ানগুলো স্পেসশিপ বা ফ্লাইং সসার আসে, তারা নাকি পৃথিবীর মানুষ থেকে কমপক্ষে 1000 বছর এগিয়ে, 1000 বছর এগিয়ে বলে তো ওরা ওরকম যানবাহন নিয়ে আসতে পারে। যদি ওরা এসছে ওই ফ্লাইং সসার করে এসছে, এরকম কোনো এখনও সেই অর্থে প্রমাণ পাওয়া যায়নি, পুরোটাই হাইপোথেটিক্যাল, যদি এসেই থাকে, আমি ধরে নিই এসছে হয়তো।
তাহলে যারা হাজার বছর এগিয়ে আছে আমাদের থেকে সভ্যতা, যারা কোন গ্যালাক্সি কোথা থেকে আসছে তার কোনো ঠিক নেই, কোন হাইপার স্পেস দিয়ে বা কোন পোর্টাল দিয়ে, স্পেস পোর্টাল দিয়ে ঢুকে তারা এসছে, আচ্ছা তারা এটা জানে না যে পৃথিবী এই আমেরিকা যখন হুক্কা হুয়া করতো তারা তো 10,000 বছর আগে ভারতবর্ষই পথ দেখিয়েছে। তাহলে আসলে এই পৃথিবী মানব সভ্যতার কেন্দ্র হচ্ছে ভারত। এবং এটা আজকে বলে রাখছি যে এই যে আরেকটা ফেক ন্যারেটিভ দেখবেন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া আছে যে মানুষের আদিভূমি কোথায়, আফ্রিকা, না সরি, হ্যাঁ আফ্রিকায় যেই প্রাণীটি ছিল যেটা আফ্রিকা থেকে ভারতে এসেছিল সেটা কিন্তু হোমো ইরেক্টাস। এই হোমো ইরেক্টাস কিন্তু ভারতবর্ষে এসে হোমো সেপিয়েন্স হয়ে আফ্রিকায় ফিরে গেছিল, এটা এখন প্রমাণিত। আফ্রিকা থেকে হোমো সেপিয়েন্স আসেনি, আফ্রিকা থেকে হোমো ইরেক্টাস মানে হোমো সেপিয়েন্সের আগের প্রজাতিটা, সেইটা এসে কি করে ভারতবর্ষে হোমো ইরেক্টাস থেকে হোমো সেপিয়েন্স হয়ে আবার আফ্রিকায় ফিরে গেল, এটা সত্যি খুব আশ্চর্য ব্যাপার। এটা এখনো আমি দাবি করতে পারি না, যেহেতু এর ভিত্তিতে এখনো সেই অর্থে কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু হয়তো চেপে রেখে দেওয়া হচ্ছে, এটা এখনো প্রকাশ্যে আসেনি, কিন্তু ঘটনাটা এটা সত্যি। যার জন্যই দেখবেন আমাদের রূপকুণ্ডে অনেক কঙ্কাল, নরকঙ্কাল পাওয়া যাচ্ছে। এমন নরকঙ্কাল পাওয়া গেছে যেটা বয়স আজ থেকে 10,000 বছর আগে। 10,000 বছর আগে ইউরোপ থেকে বলছে সে স্ক্যান্ডিনেভিয়া বা নর্দার্ন ইউরোপ থেকে বা হয়তো সুইডেন থেকে একটা লোক, আচ্ছা এগুলো থেকে মাথা খারাপ ছিল, তারা এই রূপকুণ্ডে মরতে আসবে কেন? মানে এগুলো অদ্ভুত ব্যাপার লাগে। এ সত্যিকারে কিন্তু নানা পৃথিবীর বলছে নানা মানব প্রজাতির নরকঙ্কাল এখানে পাওয়া গেছে। এই কথা করে এখানে আমার সন্দেহ, এই জন্য কি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন যে ইন্ডিয়া ইজ অ্যান এথনোলজিক্যাল মিউজিয়াম। মানে রিসেন্টলি দাদা 1 বছর আগে কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা যিনি কিনে বিদেশে থাকেন বিচ্ছিরি রকমের একটা কথা বলে ফেঁসে গিয়েছিলেন। উনি বলেছিলেন যে এটা নিয়ে খুব চর্চা হয়েছিল যে ভারতবর্ষে তো নানা রকম, পূর্বের লোকগুলোকে দেখতে চাইনিজদের মতন, দক্ষিণের লোকগুলোকে দেখতে আফ্রিকানদের মতন, কাশ্মীর ওইখানকার লোকদেরকে দেখতে ইউরোপিয়ানদের মতন, গোটা ভারতবর্ষে লাফালাফি পড়ে গিয়েছিল এবং বড় বড় লোকেরা হুম্বতুম্ব মুখ করে, উনি কিন্তু খুব ভুল বলেননি। তখন বাজারটা তখন গরম ছিল বলে ওনাকে ভুলভাল বলে কংগ্রেস একবার ওনাকে রাস্টিকেট করে দিয়ে আবার ওনাকে রিঅ্যাপয়েন্ট করেছেন। হ্যাঁ, নামটা কি বলা ঠিক হবে? দরকার নেই, আমরা এখানে দরকার নেই, ওটা যারা কিন্তু ভদ্রলোক কিন্তু খুব একটা ভুল বলেননি। আবারও বলছি যে আমি এটাকে এইভাবে দেখছি, আমি ইউরোপ আফ্রিকা বুঝি না, আমি যেটা বুঝি আমার যে গুরু থিওরি ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠের, অর্থাৎ বিশ্বময় ভারত, সারা পৃথিবীর সব মানব সভ্যতাকে মানুষ করেছে ভারতবর্ষ। সেটা এলিয়েন থিওরি দিয়েই হোক, সেটা মাল্টিভার্স থিওরি দিয়েই হোক, সেটা টাইম থিওরি দিয়েই হোক, ভারতেই কিন্তু ফাইনাল রিসার্চটা ভারতে হয়েছে। যার জন্য ভারতেই বেদ প্রথম রচনা হয়, মানব জাতির প্রথম পুস্তক কিন্তু বেদ। হ্যাঁ, এবং ভারতে অঙ্ক, গণিত, বীজগণিতম ভারতেই হয়, ভারতেই দেহতত্ত্ব নিয়ে সব কিছু হয়, ভারতেই সব রকম গাণিতিক যত রকম পরীক্ষা নিরীক্ষণ ভারত থেকেই শুরু হয়। হ্যাঁ, কারণ এবং ভারত থেকেই ভাষার উৎপত্তি, ভারত থেকে, যেটা এখন নিউ রিসার্চ, মানব জাতি যে প্রথম কথা বলে সে এবং তার ভাষা, সেটাও উৎপত্তি ভারত থেকে, ওটা আরব থেকে, আফ্রিকা বা আমেরিকা থেকে নয়। এবং পৃথিবীর সর্বপ্রাচীন ভাষা হচ্ছে সংস্কৃত, বা আমরা আবার বারবার সংস্কৃত বলি, ভাষাটা সংস্কৃত দেবনাগরী বা দেব ভাষা বা আর্য ভাষা, যাই হোক, এটা এখান থেকে কোনো ইউরোপ মানে হতেই পারে, মানে হবে না কেন? ওই যে বললাম যে হোমো ইরেক্টাস, আফ্রিকার হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স, তেমনি ইউরোপের একটা সাদা বন মানুষ বা এসছিল কাশ্মীরে, সেটাকে মানুষ করে এখানে রেখেছে, কিছুটা আবার ইউরোপে পাঠিয়ে দিয়েছে। আবার আফ্রিকার যারা খ্রিস্টবর্ণের শিম্পাঞ্জিগুলো এসেছিলো, এসে ওদের এখানে মানুষ করেছে, মানুষ করে এখানে আফ্রিকার দক্ষিণী সভ্যতা, আমাদের দক্ষিণ ভারতে চোল টোল যা দেখছেন করেছেন, বাকিটা আবার আফ্রিকা ফিরে গেছে। তাই সেমনি আবার চীনে যে এই বাদরের বাচ্চাগুলো আছে, সেগুলো ভারতে এসে মানুষ হয়েছে, সেগুলোকে ভারতীয় সংস্কৃতিতে তারা ভারতীয়করণ হয়েছে, তারাই নাগ বংশ হয়েছে। তারা আমাদের মণিপুর থেকে শুরু করে মিজোরাম, নাগাল্যান্ড থেকে নাগ বংশ যাদের বলা হতো, যাদের রামায়ণ মহাভারতে আছে, তারা হয়ে আবার তাদের একটা আবার চলে গেছে, তাদের বাদর দিয়ে গিয়ে বলেছে দেখ আমরা মানুষ হয়েছি, তোরাও মানুষ হোক। তো এগুলো তো হতেই পারে, এটা কিছু খারাপ কিছু না। এতে মানে আমার কথা হচ্ছে বাদরগুলোকে মানুষ করেছে ভারতই। এবার বাদরগুলো বিদেশ থেকে এসে ভারতে উঠেছে, ভারত তাদেরকে খাইয়ে, সংস্কার দিয়ে, শিক্ষা দিয়ে, তাদের বিজ্ঞান দিয়ে, সব কিছু দিয়ে আবার তারা ওখানে ফিরে গেছে। তা এই জন্য ওই যে এরিয়ান ইনোভেশন থিওরি বলে ঘটনাটা, হ্যাঁ ইউরোপ থেকে বাদরগুলোই এসেছিলো,
ওগুলো বাদুড়ি এসেছিল, সেগুলো ভারতে এসে মানুষ হওয়ার পর তারা আবার এখান থেকে ফিরে যায়। যার জন্য আমাদের ভারতীয়রা বলে যে না, আর্যরা অ্যাকচুয়ালি ভারত থেকে গেছিলো, কথাটা ঠিক। আবার ইউরোপিয়ানরা বলেন আর্যরা ইউরোপ থেকে, দুটোই ঠিক। কারণ কি, আর্যরা যারা এসেছিলো ওগুলো বাদর আর্য, ওগুলো সব হোমিনিড আর্য এসেছিলো ভারতে, হ্যাঁ, সব কাঁচা মাংস খাওয়া, হুক্কা হওয়া, সেগুলোকে এখানে এসে সংস্কৃতি দিয়ে তাদের হোম যজ্ঞ করিয়ে, বেদান্ত পড়িয়ে, তাদের যোগ তপস্যা করিয়ে, গীতা পাঠ করিয়ে আবার মানুষ করে সঠিক আর্য করে ইউরোপে পাঠিয়ে, তারাই গিয়ে গ্রিক নগরী তৈরি করে, স্থাপন করে, তারাই গিয়ে ইটালিয়া তৈরি করে, হ্যাঁ, ইউরোপিয়ান সাম্রাজ্য তারা তৈরি করে। তো এইগুলো সবটাই আমি মনে করি পার্ট অফ দিস। তাই এই ক্ষেত্রে সেই জন্যই দানিকেন সাহেব মুশকিল হচ্ছেন, উনি একটা ভারতবর্ষ বা বিজ্ঞানের একটা অংশ, মানে বিজ্ঞানের একটা অংশ বলবো না, মানে মানব জ্ঞানের একটা দিক, ডাইমেনশন নিয়ে উনি ভেবেছেন। কিন্তু আপনি যখন সব ডাইমেনশন নিয়ে ভাববেন তখন দেখবেন যে ওটা একটা সামান্য ব্যাপার। মানে গ্রহান্তরে মানুষ এই নিয়ে যে অ্যাস্ট্রো, আমার মাঝে মাঝে অবাক লাগে, মানে আমার তখনও ভালো লাগতো ওই অ্যাস্ট্রোফিজিক্স, মানে জ্যোতির পদার্থবিজ্ঞান, সেই টেলিস্কোপ নিয়ে ঘন্টার পর ঘন্টা আকাশে থাকে কোথায় একটা প্ল্যানেটারি সিস্টেম যেটা পৃথিবীর সঙ্গে, সত্যি মানে তাদের ডেডিকেশন, তাদের সাধনা বা তাদের গবেষণা নিয়ে বিন্দুমাত্র আমি ছোটো করছি না, তাদের কোনো তুলনা নেই। সত্যি তারা খুবই কোয়ালিফাইড এবং তাদের যোগ্যতা অনস্বীকার্য। কিন্তু ঘটনা হচ্ছে এই যে একটা নিয়ে বসে আছেন 10 বছর ধরে, তার মানে এরকম ঘটনা এই জগতে কোটি কোটি হচ্ছে, এরকম কোটি কোটি জগৎ আছে, কোটি কোটি জ্যোতির্বিজ্ঞানী কোটি কোটি জগতে, উনি কোটি কোটি জগতে হয়তো ওরকমভাবে বসে আছে, সেটা উনি নিজেই জানেন না। তো এইখানে হচ্ছে মজাটা, এইখানটা হচ্ছে ভারতের খেলা। এই জন্যই ভারত বলা আছে যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। এইগুলো যে আমাদের ছোটবেলা থেকে প্রচলিত মতবাদ, কেন এগুলো বলা হতো, এগুলো আজকে আমরা বুঝতে পারছি। যত বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান তো এগাচ্ছে প্রযুক্তি, বিজ্ঞান তো ভারত, মানে বিজ্ঞানের যুগ বলতে যা বোঝে সেটা ভারতবর্ষ দেখিয়েছে হাজার হাজার বছর আগে, বৈদিক কালেই দেখিয়ে দিয়েছে। এটা তো বিজ্ঞানের জন্য, এটা প্রযুক্তিবিদ্যার জন্য। তো প্রযুক্তি যত এগাচ্ছে তত দেখা যাচ্ছে ভারতবর্ষকেই প্রমাণ করা হচ্ছে এবং আমাদের দর্শন আমাদেরই জয় জয়কার হচ্ছে। এবার দানিকেন সাহেব তার থিওরি এখন গিলে ফেলেছেন, বুঝতে পেরেছেন যে এই থিওরি ভালো, মানে খারাপ না। আমি কিন্তু একবারও বলছি না ওনার থিওরিটা ভুল বা ওনার একদম ফালতু, না, ভালো। দেবতারা গ্রহান্তর থেকে হতেই পারে, তাহলে সেই কিন্তু এরকম গ্রহান্তর এই জগতেই তো কোটি কোটি আছে। তার মানে ওনার দেবতা কি গ্রহান্তরের মানুষ, এই বইটাও কোটি কোটি জগতে কোটি কোটি বার লেখা হয়েছে, কোটি কোটি দানিকেন সাহেব আছে। এইটা যখন উনি ভাবতে শুরু করবেন তখন ওনার মাথাটা ওনার গুলিয়ে যাবে, ঠিক আছে? তখন উনি স্থবির হয়ে যাবেন। মানে বুদ্ধিরা যারা জ্ঞানী হতো বুদ্ধিস্টদের মধ্যে, তাদেরকে স্থবির বলা হতো। দেখবেন দানিকেন সাহেব এখন স্থবির হয়ে গেছে। তা এই জন্য এই যে আমাদের এই মাল্টিভার্স থিওরি যখন মানুষ বুঝতে, যেটা আমাদের মানে বেদ উপনিষদ আমাদের শাস্ত্রে বহু আগে বহু উপমা বহু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, এইগুলো জানার পর মনে হয় সত্যি তো যে এক থেকে বহু পুরো জগতে তো আমরাই আছি। শুধু ভারত, বিশ্বময় ভারত নয়, জানো জগৎময় ভারত, সারা জগতে যা কিছু আছে চরাচর, মানে এই যে ব্রহ্মা আমাদের বিষ্ণু যেটা বলেছেন যে জগৎ কারণে জগতে ইচ্ছায় আমি প্রকাশ হয়েছি জগৎ রূপে আমার লীলা আস্বাদনে। তো সেই গীতার বাণী আমরা মনে করি ভারতই তার লীলা আস্বাদনে এই জগৎ জুড়ে তার লীলা ব্যক্ত করেছে। এই ভারত যদি কোটি কোটি জগতে আমি থাকতে পারি, কোটি কোটি জগতে আপনি থাকতে পারি, কোটি কোটি জগতে দানিকেন সাহেব থাকতে পারে, কোটি কোটি জগতে রামায়ণ থাকতে পারে, তাহলে কোটি কোটি জগতে ভারতবর্ষও আছে। এবং ভারতবর্ষ কোটি কোটি জগতে ভারতবর্ষ নানা জাতিকে বাদরকে মানুষ করেছে এবং করবেও। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের মহত্ব কথাটা। এবং এরপরেও বলছি আপনারা অবশ্যই এই দেবতা কি গ্রহান্তরের মানুষ পড়তে পারেন, বইটা সুন্দর, মানে পড়লে ভালো লাগবে, বেশ একটা মনোগ্রাহী ব্যাপার আছে, একটা সুন্দর ডাইমেনশন পাওয়া যায়। কিন্তু এইটা নিয়ে আবার ধরে বসবেন না যে এখানে যা বলছেন এটার ভিত্তিতেই দয়া করে কিন্তু ভারতবর্ষকে বিচার করতে শুরু করবেন না, পৃথিবীকে বিচার করতে শুরু করবেন না। কিন্তু জেনে রাখবেন এটা মানে এই জগৎ রহস্য যত ব্যাপার তার একটা ভগ্নাংশ, 0.0001 এরকম একটা ভগ্নাংশ মাত্র, তার বাইরে বিশাল জগৎ, বিশাল বিশাল রহস্য লুকিয়ে আছে। যাকে আজ আর এই বাড়াবো না আলোচনা, এবার তানিয়া দিয়ে আপনাদের বলে কিছুই বলার নেই, এখানেই সমাপ্ত করছি। যে মাল্টিভার্স নিয়ে আরেকদিন হয়তো বিশদে আলোচনা হবে, যদি আপনাদের সমর্থন ভালোবাসাটা পাই। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু সেইভাবে আপনারা লাইক বা কমেন্ট করেন না। যদি করেন তাহলে আমাদেরও কাজে উৎসাহ আসবে, আমাদের নিশ্চয় আমাদের নতুন নতুন ভাবনা, নতুন চিন্তাধারা এবং নতুন বিষয় আপনাদের সামনে
উপস্থাপনা আমরা করতে উৎসাহ পাবো। আর কমেন্ট অতি অবশ্যই করবেন, আর কোন জিনিসটাতে আমরা ইমপ্রুভ করলে আমাদের আরও ভালো হবে সেগুলো যদি আপনারা লেখেন আমাদের উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পরে দেখবেন একটা পাশে একটা বেল আইকন রয়েছে, ওটাকে টিপে দেবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশান একদম ঠিক টাইমে আপনাদের কাছে চলে আসবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।